নৌশাদ বুবুর কাছে গিয়ে দাঁড়ালো। বউয়ের পাশে দাঁড়া, আমি দেখি তোদের দুজনকে। বুবু আগে বসো, রেস্ট নাও। এত লম্বা জার্নি করে আসলে। যা বলছি আমার কথা শোন, আমি রেস্ট করব, তোকে চিন্তা করতে হবে না। নওশাদ হেরার পাশে এসে দাঁড়ালো। নওশাদের দুলাভাই মজা করে বলল, শালাবাবু তোমার বউ ভাগ্য মারাত্মক, দারুণ মানিয়েছে। হেরা, আমার ভাইয়ের খেয়াল রেখো, এ জীবনে অনেক কষ্ট পেয়েছে। বুবু হয়েছে, এখন আর কান্নাকাটি শুরু করো না প্লিজ। জান্নাত আজমি হ্যান্ডব্যাগ থেকে একটা গহনার বক্স বের করলেন, হেরার হাতে দিয়ে বলেন, তোমার জন্য। নতুন বউ খালি হাতে দেখবো নাকি? নওশাদ হেরার দিকে তাকিয়ে আছে। হেরা লজ্জা পাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। লজ্জা কিছু নেই, সব ভাইয়ের বউদের আমি দিয়েছি, এটা তোমার। কি নাদিয়া? মিলা? জি বুবু, তবে বড় ভাইয়ের প্রতি আপনি বেশি দুর্বল, তাই বেশি আদর পায় ভাবিরা। হাসতে হাসতে নাদিয়া বলো, বাবুর মতো অন্য দু ভাই আমার এতটাই ভালোবাসি বুঝি। কোথায় বাকি দুজন? এতদিন পর আসলাম, ওদের দেখা নেই। আর বাবু এত ব্যস্ত মানুষ, ঠিকই সব ফেলে এয়ারপোর্টে ছুটে গেছে। সরি বুবু, ওরা আসছে, পথে আছে। বুবু, রায়হান তো বাসায় কম থাকে, সে আমি জানি, টাকার পিছনে দৌড়াচ্ছে। বুবু চলো আব্বার কাছে যাই। বাচ্চারা কোথায়? সব উপরে নিশালের রুমে। আসছে? দোতলায় উঠতেই সব বাচ্চারা ঘিরে ধরল তাদের ফুফিকে। হইচই এর মতো নওশাদ হেরার পাশে গিয়ে দাঁড়ালো। তোমাকে খুব সুন্দর লাগছে। কে সাজিয়ে দিল? এরা মাথা নিচু করে বলো, এলিন। চোখে আটকে আছে একবারে। কথাটা বলে নওশাদ তার আব্বার রুমে ঢুকে গেল। নিশালকে দেখে তার ফুপি জড়িয়ে ধরল। আমার শেহজাদ বাবাটা কেমন আছে? ভালো। তুমি আমাকে শেহজাদই ডাকবে সবসময়। তোমার নাম শেহজাদ আজমি, আমি রেখেছিলাম। কলেজে সবাই ডাকে, কিন্তু ফ্যামিলির লোকজন নিশাল ডাকলে ভালো লাগে তো। এটা তোমার পাপা রেখেছে, আমি শেহজাদই ডাকবো। আচ্ছা ডেকো। অনেক দিন পর তোমার সঙ্গে দেখা। তুমি ইউএসএ চলে আসো আমার কাছে। পাপা দিবে না জীবনও। ক্যাডেট কলেজেই আছি, তাই বলে বাসায় চলে আসতে। দেশের বাইরে গেলে থাকতে পারবে না পাপা। নিশালের ছোট চাচি মিলা নিশালের সবার সামনে বলে উঠল, নতুন মাকে কেমন লাগলো নিশাল? চুপ হয়ে গেল সঙ্গে সঙ্গে সবাই। নিশাল যথেষ্ট অপ্রস্তুত হয়ে গেল। সবচাইতে বেশি অপ্রস্তুত হয়ে গেল হেরা। জি ভালো চাচি। ছোট ভাইয়ের বউ এর দিকে তাকিয়ে জান্নাত আজমি বলে উঠলেন, তোমার দেখি নীলা বুদ্ধি আগে মতোই আছে। বাচ্চা ছেলেটাকে অপ্রস্তুত করে দিলে, খেয়াল আছে? সরি বুবু। তোমরা সবাই লিভিং রুমে গিয়ে বসো, আমি আব্বার সঙ্গে দেখা করে আসছি। সবাই লিভিং রুমে চলে গেছে। হেরা নিশালের পাশে দাঁড়ালো। সরি, আমার জন্য তোমার আনিজি অবস্থা পড়তে হচ্ছে। আপনি সরি বলছেন কেন? আমার চাচিরা একটু এমনই মজা করে। কিছু খাবে তুমি? দুপুর থেকে পড়ছো। জি, আনারের মাকে দিয়ে কিছু একটা রুমে পাঠিয়ে দিলেই হবে। আচ্ছা পাঠাচ্ছি। থ্যাঙ্কস আন্টি। হেরা তাকিয়ে আছে নিশালের দিকে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যখন জান্নাত আজমি হেরাকে গেস্ট রুমে আবিষ্কার করলেন, তখনই মেজাজ খারাপ হয়ে করে ফেললেন। কিছুই বললেন না, চুপ করে রইলেন সবার সামনে। ছোট ভাই আর তাদের বৌদের সামনে নওশাদকে তিনি ছোট করতে চাচ্ছেন না। সবাই রাতে ডিনার করে বিদায় নেওয়ার পর তিনি নওশাদকে ধরলেন, বাবু আমি কোন ঘরে থাকবো? তোমার জন্য 3 তলার রুম রেডি করে রেখেছি বুবু। কেন, অসুবিধা হচ্ছে? দোতলায় কি সমস্যা? এখানেও তো গেস্ট রুম আছে। সব সময় আসলে তো আমি ওখানেই থাকি। বুবু তুমি আর দুলাভাই আমার রুমে থাকো। আমি আনারের মাকে বলে দিচ্ছি সব নিচে নামিয়ে আনতে এক্ষুনি। আর তুই কোথায় থাকবি? আমার বাসা এই জায়গায় থাকলেই হবে। জায়গা কোনটা শুনি? বুবু তুমি থাকাথাকি নিয়ে পেঁচানো শুরু করলে কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তোর বিয়ে করা বউ তোর রুমে না থেকে গেস্ট রুমে থাকছে কেন বাবু? বুবু আসল হয়েছে কি, তুমি শান্ত হয়ে বসো, বুঝিয়ে বলছি। আগে বল, বিয়েটা সত্যি করেছিস তো? ও মা, কি বলো? বিয়ে না করে একটা মেয়েকে বউ পরিচয় দিব সবার কাছে? আশ্চর্য। আশ্চর্য তো আমি হচ্ছি। আমার ভাই
বাবু তো এমন অবিবেচক না। একটা মেয়েকে বিয়ে করে তাকে তার প্রাপ্য সম্মান না দিয়ে তাকে আশ্রিতার মতো বাসায় ফেলে রেখে অসম্মান করার মানে কি? নাকি মেয়েটা তোর স্ট্যাটাস এর সাথে যাচ্ছে না, ওর স্পর্শ আসতে দ্বিধা হচ্ছে? বুবু, এসব কি বলছো? ঠিক কথাই বলছি। তোর বাসায় কাজের লোকজন ভরা, তোর বউকে তাদের সামনে অপমান করছিস। বাহিরের মানুষ কথা বাদ দে, ওরা তোর বেডরুমে উঁকি দিয়ে দেখবে না? কিন্তু এই বাড়ির অন্য লোকদের সামনে তো অপমান করছিস বাবু। বাবু, মেয়েটা গরিব বলে মানুষ তো, ওরও মান সম্মান বলে কিছু আছে, সম্মান দিতে বিয়ে করে এখানে এনে কিন্তু আরেক অপমান ভেতরে ফেলেছিস। একটা মেয়ের বিয়ের পর সবচেয়ে বড় অধিকার তার স্বামীর উপর, তুই সেটা তো তাকে দিচ্ছিস না। বুবু, আমি একটু সময় চেয়ে নিয়েছি ওর কাছ থেকে। কিসের সময়? 10 জন ওকে নিয়ে হাসাহাসি করছে, তোকে নিয়ে হাসাহাসি করছে। আজই মুহূর্তে তুই ওকে তোর ঘরে নিয়ে আসবি, যেখানে তোদের মধ্যে দূরত্ব থাকলে এই ঘনিষ্ঠতা হলো। কেউ দেখতে আসবে না। বাবু, আল্লাহকে ভয় কর অন্তত। বউ, নিশাল যাক। কেন? এবার গেলে তোর ছেলে আবার আসবে যখন, তখন কি আবার বউকে ঘর থেকে বের করে দিবি? না, তা কেন? বুবু, আর কয়টা দিন সময় দাও, তাহলে তুই তোর মতো থাক। তোর বাসায় আমি কালকে আমার ফ্ল্যাটে গিয়ে থাকা শুরু করি। এখন আমি যেভাবে হেরাকে আসতে বলবো, তাও আজকে। তোকে কিছু বলতে হবে না, আমি ওকে নিয়ে আসছি তোর ঘরে। জান্নাত আজমি নওশাদের রুম থেকে বেরিয়ে গেল। নওশাদ খোলা দরজা দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বুবু কি করবে বুঝতে পারছে না সে। সবচেয়ে বড় কথা, নিশালকে কিভাবে ফেস করবে কালকে। ইস, বুবু কয়টা দিন পরে আসলে কি হতো? দরজা পারুল এসে দাঁড়িয়েছে। কিছু বলবেন স্যার? ফুপুয়াম্মা বলো বিছানা সুন্দর দেখে একটা চাদর বিছিয়ে দিতে। কেন, এই চাদর কি দোষ করেছে? ভালোই তো আছে। নওশাদ মেজাজ খারাপ হচ্ছে। আমি জানি না বলল, নতুন দেখে চাদর বিছাতে। জানো না নতুন করা করা চাদরে আমি ঘুমাতে পারি না। আনার মা কোথায়? উপরে গেস্ট রুমে। ফুপুয়াম্মা জিনিস দোতলায় আনে। এখন কি করতাম স্যার? পারুল ভয় ভয়ে বলল। কি আর করবে, বিছিয়ে দাও। পারুল বিছানা চাদর পাল্টে দিচ্ছে। নওশাদ মনে মনে ভাবছে, বুবু আর কি কি নাটকীয়তা করে আজ আল্লাহ জানে। রেজাউনের মতো খাট ফুল দিয়ে ভরবে না তো? ও আল্লাহ, প্লিজ সেভ মি। একটু পর জান্নাত আজমি তড়িঘড়ি করে এসে নওশাদের রুমে ঢুকলো। কিরে, এখনও শার্ট প্যান্ট পরে বসে আছিস কেন? চেঞ্জ করতে যাচ্ছি বুবু। শোন, একটা সুন্দর দেখে পাঞ্জাবি পর। বুবু, এত রাতে পাঞ্জাবি পরবো কেন? তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? নেহার 1.5 মাস এই বাড়িতে আছে, ও আমাকে প্রতিদিন দেখছে। বুবু, ওর জন্য আমাকে এই রাত বিরাতে পাঞ্জাবি পরতে হবে না। আচ্ছা থাক, পরিস না, মেজাজ ঠান্ডা কর। তোকে একটা জিনিস দিতে এসেছি, সেটা দেখ। কি জিনিস? জান্নাত আজমি একটা ছোট 5 লহরের মোটা সোনার চেন বের করলো। মটর দানার মতো দানা চেন ভিতর। এটা কি জিনিস বুবু? এটা আমাদের দাদি দিয়েছিল ছোটবেলায়। আমার খুব ইচ্ছে ছিল দাদির এই চেন আমার মেয়েও পরবে। আমার তো কোনো মেয়েই হলো না। তোদের একটা ভাই ও মেয়ে নেই, আমার ছেলেদের ও মেয়ে নেই। এখন এই চেন নিয়ে কি করতে যাবে? এটা রাতে তুই নেহাকে দিবি। কেন বুবি? তোমার জিনিস তুমি তোমার ছেলের বউদের দাও। চুপ কর, ওদের যা দেওয়ার দিয়েছি। নেহারি কি কেন দিতে হবে? এটা আরও তো ভাইয়ের বউরা আছে, তাদের দাও। কারণ আমার মন বলছে নেহাই এই বংশের নেক্সট একটা মেয়ে জন্ম দেবে। আমি ততদিন থাকি আর না থাকি, তাই ভাবলাম দিয়ে দিই। আর কারো বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে বল? নওশাদ দীর্ঘশ্বাস ফেলে। কী যে বলো না তুমি বুবু, হাস্যকর। এই বয়সে তালে একটা বিয়ে করেছি, এতে লোকজন কি বলছে কে জানে। এরপর আবার বাচ্চা। নিশাল এবার এইচএসসি দিবে। কত বড় ছেলে আমার। আর তুমি কত কি চিন্তা করছো। তোমাকে নিয়ে আর পারছি না। তোর বাবা হওয়ার ইচ্ছে নাও থাকতে পারে, কিন্তু নেহার তো মা হওয়ার খায়েশ হবে তখন। বুবু, আমি এত কিছু এখন চিন্তা করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, রাতে একটা গিফট দিতে হয়, এটা দিয়ে দিস নেহাকে প্লিজ। না বুবু, তোমার ইচ্ছে হলে
যখন খুশি দিতে চাও দাও, কিন্তু আজ রাতে নেহাকে আমি কিছুতেই দিব না। প্রয়োজনে কালকে সকালে গহনা মুড়িয়ে দিব, কিন্তু আজ রাতে এ ঘরে ওকে আমি কোনো উপহারই দিব না। কেন 21 বছর আগে গীতিকে প্রথম রাতে কিছু দিতে পারিনি? বুবু, জান্নাত আজমি উঠে দাঁড়ালেন। এখানে রেখে গেলাম, তোর যা ইচ্ছে করিস। একটা কথা কি, 21 বছর আগে গীতিকে যা দিয়েছিলি এই মেয়েটাকে তুই সেটা কিন্তু আজও দিবি না। আমি জানি জিনিসটা হলো তোর ভালোবাসা। জান্নাত আজমি উঠে চলে গেল। নওশাদ বুবুর শেষ কথা টুকু শুনে একটু হোঁচট খেল। সত্যি তো, আজ রাতে নেহাকে সে কিছুই দিতে পারবে না, কিছুই না। নওশাদ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে অদ্ভুত এক অস্বস্তি নিয়ে হেরার ঘরে নিজের জন্য অপেক্ষা করছে। বুবু যা শুরু করেছে আজকে তো মাত্রই এসে, সামনের দিনগুলো তো পড়েই আছে। আর কি করবে কে জানে। নওশাদ ল্যাপটপটা খুলে বসলো, কিন্তু কাজে মন বসাতে পারছে না। বারবার চোখ দরজায় চলে যাচ্ছে। হঠাৎ দরজার শব্দ হতেই তাকিয়ে দেখে আনারে মা পানির বোতল নিয়ে আসছে, বেড সাইডের টেবিলে রেখে চলে গেল। নওশাদ এখন খুব বিরক্ত লাগছে। মনে হচ্ছে হেরাকে ডেকে বলি এই ঘরে আসা হলে চলে এসো। পরক্ষণে চিন্তা করলো, আচ্ছা আমি এত মেজাজ খারাপ কেন করছি? বুবু তো খারাপ কিছু বলেনি। বিয়ে যখন হয়েছে এটাই তো স্বাভাবিক ছিল হেরা এই ঘরে থাকাটা। আমার মনে যাই ছিল 10 জনের সামনে এভাবে হেরাকে হাসাহাসি পাত্র বানিয়ে ফেললাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখে যথেষ্ট রাত হয়েছে। কি করছে হেরা? আবার দরজার শব্দ হতে নওশাদ এবার আর চোখ খুলে তাকালো না। আর চোখে তাকিয়ে দেখে হেরা আর বুবু দরজায় দাঁড়িয়ে আছে। নওশাদ ইচ্ছে করে ল্যাপটপ থেকে চোখ সরালো না। যাও নিজের ঘরে হেরা, সকালে কথা হবে তোমার সঙ্গে। বুবু হেরাকে রুমে নিয়ে এসে বলো, হেরা চুপ করে আছো? বাবু, এত রাতে ল্যাপটপ নিয়ে বসেছিস কেন? সকালে অফিসে যাবি না? একটু কাজ আছে, শেষ করতে হবে। আমি যাচ্ছি হেরা, থাকো। হেরা গালে হাত ছুঁয়ে দিয়ে বুবু রুম থেকে বের হয়ে গেল। আজকের মতো এত অস্বস্তি আগে এই ঘরে ঢুকতে হয়নি কখনো। হেরা কি করবে চিন্তা করছে। নওশাদ খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। হেরা সোফায় গিয়ে বসলো। গতকালকে এই ঘরটাতে কতটা সহজ হয়ে আসা যাওয়া করেছে, আর আজ নিজের এই ঘরে থাকতে হবে ভেবে কেমন কেমন লাগছে। এর ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না হেরা। বুবু মানুষটা তার খুব পছন্দ হয়েছে। কত আদর করে কথা বলে সবার সঙ্গে, সবাইকে খুব শাসনে উপর রাখছে। আবার নওশাদ আর তার ভাইদের একটুক্ষণেও খুব খবরদারি করলেন তিনি। সবচেয়ে অবাক করার বিষয় যে শ্বশুর সব কথা ভুলে যায়, সেই মানুষ মেয়েকে দেখে পুরো নর্মাল। আজ তিনি জীবিত স্ত্রী না মৃত স্ত্রী কেউ স্মরণ করলো বারবার। এমনকি ছেলে বউ গীতি যে মারা গেছে সেটাও মনে করলেন। ছেলেটাও তার মতো একা হয়ে গেছে বলে আফসোস করলো। বুবু কখন হেরাকে দেখিয়ে বলেছে, আব্বা বাবুর জন্য চিন্তা করো না, দেখো ওর আর তোমার দেখাশোনার জন্য একটা পরী নিয়ে আসছি। শ্বশুর হেরাকে দেখে বলো, ভালো করেছিস জান্নাত, বৌমা ছাড়া এই বাসা চলে কিভাবে? আমার নিশাল দাদু ভাইকে কে দেখবে? চোখে পানিও ফেললেন তিনি। হেরা মাথা হাত রেখে আদর করলেন। হেরা মনে মনে ভাবছে হয়তো আবার কালকে সকালে সব ভুলে যাবে। হঠাৎ নওশাদ বলো, হেরা কি ভাবছো জি? কিছু যেন ভাবছিলে, তেমন কিছু না। আব্বা আজ কত নর্মাল তাই না? বুবুকে দেখে খুব ভালো লাগছে। বুবুকে সবাইকে কত আদর করেন, শাসন করেন, সেটা দেখলেন না তুমি? দেখলাম। আপনারা সবাই কত ভয় পান। হেরা হাসছে। ও এমনই আদরে শাসনে রাখবে, অনেক বড় তো আমার থেকে। তুমি এত জড়সড় হয়ে বসে আছো কেন? বিজি আমি ঠিক আছি। আপনার কিছু লাগবে? না কিছু লাগবে না। নওশাদ হেরার দিকে তাকালো। সন্ধ্যা যে শাড়ি পরেছিল সেই শাড়িটা পরে আছো এখনো হেরা? খোঁপায় ফুলগুলো একটু নিতিয়ে পড়েছে, কিন্তু ওর মুখটা আগের মতো সুন্দর লাগছে। চোখগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয়। সব সময় দেখি বোঝা যাচ্ছে সে নার্ভাস। নওশাদ ওকে নর্মাল করার জন্য বলো, তুমি কি
কোনো কারণে ডিস্টার্ব না তো? হেরা এদিকে এসো। নওশাদ ল্যাপটপটা বন্ধ করে দিল। হেরা উঠে নওশাদের পাশে গিয়ে দাঁড়ালো। আজ এই মুহূর্ত থেকে এই ঘর তোমার জীবন শুরু হলো। তোমার না, শুধু তোমার আর আমার দুজনের। এই ঘরে অনেক দিন থেকে তুমি আসছো। আজ তোমাকে দেখে খুব ডিস্টার্ব মনে হচ্ছে। সেসব কিছু না, হেরা গলা নামিয়ে বলল। প্লিজ তুমি এভাবে থেকো না, তাহলে আমার নিজেকে অপরাধী মনে হবে। না না, আমি ডিস্টার্ব না, একটা কথা বলবো প্লিজ, আপনি কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলো। নওশাদ হেরার দিকে তাকিয়ে আছে। আপনি কালকে আমার কাছ থেকে সময় চাইছিলেন, আর আজ বুবু আমাকে এই রুমে নিয়ে এলো। আমি নিজেও প্রস্তুত ছিলাম না, এটা ঠিক। কক্সবাজারের দুরাত আমার এক ঘরে এক বিছানায় ছিলাম, কিন্তু সেটা অন্য একটা ব্যাপার ছিল। এই ঘর আর হোটেল রুম পুরোই আলাদা ব্যাপার। এই ঘরে এই বেডের সঙ্গে আপনার ইমোশনটাকে আপনার মতো আমিও রেসপেক্ট করতে চাই। তো বলছিলাম, বুবু যতদিন আছে আমি এই ঘরে এই সোফাটায় থাকবো, পরে না হয় আমার ঘর চলে গেলাম। নওশাদ খুব অবাক হয়ে গেল। হেরা, তুমি এত গভীরভাবে চিন্তা করো? আমি সত্যি সারপ্রাইজ। কাছে আসো, হাতটা দাও তোমার। নওশাদ হেরার হাতটা ধরে পাশে বসালো হেরাকে। তোমাকে আজকের পর থেকে ঘর থেকে যেতে হবে না কোথাও। হ্যাঁ, সময়টুকু নিব তোমার কাছ থেকে, তাই বলে তোমাকে এই ঘরের বাইরে যেতে হবে না কখনো। হ্যাঁ, যদি না তুমি আমার সঙ্গে রাগ করো, ঘরের বাইরে চলে না যাও, কিংবা আমাকে বের করে না দাও। নওশাদ হাসছে। ও মাছি, আপনাকে কেন বের করে দিব? ও তুমি বের হয়ে যাবেন হেরা? না না, আমি আপনার উপর রাগ করব বা কখন? দেখা যাক রাগ করো কি না। হেরা বলল, আমি এই বড় সোফাটা থাকলে কোনো সমস্যা হবে আপনার? অবশ্যই সমস্যা হবে। এত কিছু দরকার নেই হেরা, তুমি বিছানায় থাকবে। প্লিজ আপনি আমার এই অনুরোধটুকু রাখবেন। আমিও আপনার মতো নিশালের মায়ের উপর শ্রদ্ধাবোধ থেকে থাকতে চাই না এই বিছানায়, প্লিজ। হ্যাঁ, কেউ শুনলে বলবে বিছানায় থাকায় কি কোনো কিছু হলো? আমি তো মানুষটাকে দখল করে নিয়েছি, কিন্তু এই বেডটা তো শুধু বেড না, আপনার অনেক বড় স্মৃতি। আমি সেটা নষ্ট করতে চাই না। ঠিক আছে, আমি এর সমাধান জলদি করব, ততদিন তোমার যা ইচ্ছে। থ্যাঙ্কস। আচ্ছা হেরা, আমাকে দখল করে নিয়েছো বুঝি? হেরা সঙ্গে সঙ্গে জিভ কাটল না। না না, আমি কথাটা সেভাবে বলিনি, কথার কথা হিসেবে বলেছি। ছি, আমি বুঝতে পেরেছি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। আমি তো গাড়ি থেকে নেমে তোমাকে দেখে স্টপ হয়ে গিয়েছিলাম। শাড়ি পরলে তোমাকে অন্যরকম লাগে। কেমন লাগে? বড় বড় লাগে। নওশাদ ল্যাপটপটা গুছিয়ে রাখতে রাখতে বলো, তুমি আর নিশাল কি কথা বলছো বুবু আসার পর? আমি আব্বার ঘর থেকে দেখছিলাম। কখন? ও আচ্ছা, তখনও ছোট চাচি মজা করে বলছিল নতুন মাকে কেমন লাগলো ওর। আমার জন্য ও অপ্রস্তুত হচ্ছে সেটা বললাম ওকে। এগুলো কি কথা? মিলার কথা বেশি বলে, তাই বোঝে না কাকে কি বলতে হবে। নিশাল কি ছোট বাবু নাকি যে এসব কথা ওকে বলতে হবে? ওদের কোনো কাণ্ডজ্ঞান নেই। বাদ দাও, নিশাল অনেক ম্যাচিউর ছেলে, আমার সামনে এসব বলার সাহস পায় না ওরা। নওশাদ কিছুক্ষণ চুপ করে রইল। হেরা, তুমি তোমার ড্রেস চেঞ্জ করে নাও। নওশাদের কথার সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি চলে গেল, ঘর অন্ধকার হয়ে গেল। কি ব্যাপার, আইপিএস চালু হচ্ছে না কেন? নওশাদ বুকে একটা ধাক্কা লাগলো। 21 বছর আগে সেই রাতে ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু আজ তো ঝড় নেই, ডিসেম্বর শীতের রাত, আজকে কেন ইলেকট্রিসিটি চলে গেল? প্রকৃতি কি আবারও তাকে পিছনে টানতে চাইল? কি ব্যাপার? নওশাদ বিরক্ত হয়ে রিয়াজকে কল দিল। সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি চলে এসেছে। হ্যালো রিয়াজ, আইপিএস কি সমস্যা? দেখছি স্যার, ভালো করে দেখো এমন কেন হলো, খেয়াল করো। জি স্যার। ফোন রেখে নওশাদ কিছুক্ষণ চুপ হয়ে রইল। তুমি ফ্রেশ হয়ে এসো হেরা, গলা নামিয়ে বলো, আসলে হয়েছে কি, আমার কাপড়গুলো ওই ঘরে রয়ে গেছে, এখন আনতে গেলে বুবুকে ডাকতে হবে। না না, ওকে ডেকো না, তুমি এখন এ ঘর থেকে বের হলে আমাকে কথা শোনাবে বুবু। এজন্যই বলছি আমি শাড়িটা পরেই
থাকি। ঠিক আছে হেরা, তোমাকে কিছু দিন থেকে একটা কথা বলবো ভাবছি কিন্তু ভুলে যাই। জি বলুন। তুমি এখানে এসেছো অনেক দিন হলো, তুমি তোমার নানার সঙ্গে কথা বলছো? হেরা মাথা নিচু করে ফেলল। না। সে কি? উনি তোমার কথা ভেবে চিন্তা করছেন হয়তো। হেরা মাথা নিচু করে বসে রইল। কালকে আমাকে বলবে, আমি তুমি দুজনে কথা বলবো ওনার সঙ্গে, ঠিক আছে? হেরা বলল উঠল। না। না কেন? আশ্চর্য। আসার সময় নানা আমাকে কিছু কথা বলেছিলেন। কি কথা? আমি যেন কখনো ওনাকে কারো সঙ্গে যোগাযোগ না করি, জীবনের পরিস্থিতি যাই হোক গ্রামে যেন ফিরে না যাই। সে কি? তুমি তো এখনও ভালো আছো, তোমার নানা শুনলে খুব খুশি হবে। নওশাদ অবাক হয়ে বলল, নানা জানে আমি ভালো আছি। কিভাবে কথা হয়েছে? নানা আসার সময় বলছেন, তুই নওশাদের সঙ্গে যখন যাচ্ছিস আমি জানি তুই খুব ভালো থাকবি, ভুলও এখানে ফিরে আসবি না। আমি মরে গেছি শুনেও যদি পাস তাও দেখতে আসবি না এই গ্রাম। তোর মামারা মামিরা আজকের পর তোর কেউ না, তোর একমাত্র পরিচয় তুই নওশাদের স্ত্রী। তোর কোনো অতীত নেই, কোনো শিকড় নেই। তুই আজ থেকে যেখানে নওশাদ রাখবে সেখানেই থাকবি, প্রয়োজন ওর দাসীবাদী হয়ে থাকবি, তাও এদিকে ফিরে আসবি না।